সকালবেলা ঘুম থেকে উঠে কুসুম কুসুম গরম পানি কারা খায়? কয়েকজন হাত তুলেছে। ওকে, নামাই। আমি যখন বক্তব্য দিতে যাই তার আগে আমার একটা স্পেশাল সিস্টেম আছে, তার মধ্যে একটা হচ্ছে পানি ঠিকভাবে খাওয়া। কি কারণ? আমাদের ব্রেইনের প্রায় 80% হচ্ছে পানি। যদি পানি আমাদের ব্রেইনে ঠিকভাবে না থাকে তাহলে সত্যিকার অর্থে আমাদের ব্রেইন ঠিকভাবে কাজ করতে পারবে না। আমি যখন পড়াই কোনো কারণে হঠাৎ হয় না যে পানি টানি একটু কম বেশি হয়েছে খাওয়া দাওয়ার, আমার স্টুডেন্টরাই বলে যে ভাইয়া বা স্যার একটু পানি খেয়ে নেন। এবং সত্যিকার অর্থে আমি যখনই পানি খাবো, বিলিভ মি, ব্রেইনের কোষগুলো যখন 80% থেকে 82%, 85% এরকম পানি যখন থাকবে, ব্রেইন সবচেয়ে অ্যাক্টিভ হইতে কাজ করবে। এবং অ্যাক্টিভ হইতে যখন কাজ করবে তারপরে আমরা অসাধারণ কিছু করতে পারবো। যে জায়গায় আমি ছিলাম, রাতের বেলা আমি যখন তাড়াতাড়ি ঘুমাই, এটা প্রত্যেকে আমরা জানি যে ব্রেন পরিষ্কার ঠিকভাবে হবে এবং তার সাথে আরেকটা কাজ হবে। সেটা কি? ব্রেনটা চার্জ হবে। ব্রেইন ঠিকভাবে পরিষ্কার হইলো, ব্রেনটা চার্জ হইলো, সকালে ঘুম থেকে উঠলাম, উঠে আগে পানি খেয়ে ফেললাম। পানিতে একটু লবণ দিয়ে খাবো, একটু কুসুম কুসুম গরম পানিতে, পারলে ওই যে পিঙ্ক সল্ট আছে না, পাহাড়িয়া লবণ, ওই লবণটা একটু দিব, দিয়ে তারপর আমরা এটা খেয়ে নিব। খাওয়ার পরে সকালের বেলায় একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে, সেই কাজটা প্রত্যেককে করতে বলবো। সেটা কি? এই কাজটা যদি কেউ করে তাহলে সে অবশ্যই অবশ্যই আজ থেকে 3 বছর 4 বছর পরে যে যখন যেই জিনিসটা হইতে চায় সে সেটা অবশ্যই হবে। খাতা কলম থাকলে লিখে ফেললে সবচেয়ে ভালো হতো, না হলে ইনশাল্লাহ খেয়াল রাখার চেষ্টা করব যাতে করে এটা প্রত্যেকে আমরা করি। যে যেটা হইতে চায়, ধরা যাক যে আমি বিসিএস ক্যাডার হইতে চাই, আমি ইউনিভার্সিটির টিচার হতে চাই, আমি হচ্ছে যে বড় ব্যবসায়ী হতে চাই, আমি নিজে কোনো হচ্ছে বড় কোম্পানি দিতে চাই, যে যেটা হইতে চায় তাকে সেটা লিখে ফেলতে হবে। যে ভাই কি বলেন? হ্যাঁ, তাকে লিখে ফেলতে হবে যে আমি বিসিএস ক্যাডার হয়ে গেছি, হইতে চাই না, মানে ওইটা তো হইতে চাচ্ছে কিন্তু সে লিখে ফেলবে আমি বিসিএস ক্যাডার হয়ে গেছি, আমি বড় ব্যবসায়ী হয়ে গিয়েছি, আমি ইউনিভার্সিটির প্রফেসর হয়ে গিয়েছি। যে যেটা হইতে চায় তাকে সেটা লিখে ফেলতে হবে। তো অনেকের মাথায় প্রশ্ন, যে যেটা হইতে চায় সেটা লিখে ফেলবো, কারণটা কি? খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় এরকম একটা মন আছে না, এরকম একটা মানসিকতা আছে না, যে আমি যখন এটা হব তারপরে এরকম হব। আচ্ছা, অনেকে আছে না এরকম, যে বিসিএস বা ইউনিভার্সিটির প্রফেসর হওয়ার পরে আমি এই রকম করে আমার জীবনটা তৈরি করব, এইরকম মনের মধ্যে অনেকের কিন্তু এরকম চাওয়া আছে। ইন্টারেস্টিং জিনিস, আপনি মনের মধ্যে যখন বলেন যে আমি এটা হইতে চাই, কিন্তু আপনি ওইটা লেখেনও নাই এবং হয়ে গেছে এই চিন্তাটা মাথায় আনেন নাই, হইতে চান লেখেন নাই, তাহলে বিশ্বাস করেন আপনার সফল হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট জানেন? কত পার্সেন্ট? বুঝেন নাই আমার কথা? প্রতি 100 জনে 4 জন মানুষ অসাধারণ হইতে পারে, একদম অসাধারণ। সেই 4 জন কারা? এইটা নিয়ে সব সময় গবেষণা হয়েছে। এবং ওই যে বললাম হার্ভার্ড বিজনেস স্কুলে যে গবেষণাটা চলছিল সেখানে দেখা গিয়েছে 100 জনের মধ্যে 4 জন ঠিকভাবে লিখছে আমি এটা হইতে চাই। আদান দিচ্ছে নাকি? 100 জনের মধ্যে 4 জন লিখছে আমি ওইটা হইতে চাই, এবং ওই রকম হওয়ার জন্য সে কি করছে? গোটাল পরিকল্পনা লিখে ফেলছে। যারা পরিকল্পনা সহ লিখে ফেলবে তারা সফল হবে। যে যেটা হইতে চায় সেটা পরিকল্পনা সহ লিখে ফেললে ইনশাল্লাহ সে সফল হবে। আমরা যদি পরিকল্পনা সহ না লিখি তাহলে অসাধারণ হইতে পারবো না। অ্যাটেনশনের প্রথম বর্ণ কি ছিল? এ না? এ। তারপরের বর্ণটা কি? টি। দুইটা সময় আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ঠিক ঘুমানোর আগে। ঘুমানোর আগে আমাদের ব্রেইনে একটা ওয়েভ তৈরি হয় যেটার নাম হচ্ছে থিটা ওয়েভ। কি ওয়েভ নাম? থিটা। ওই সময় আপনি যেই কথাটা বলবেন সেই কথাটা সরাসরি আপনার শর্ট টার্ম থেকে লং টার্মে চলে যাবে। তার মানেটা কি? তার মানে সহজ করে বলতে পারে ওইটা আপনার হচ্ছে যে বিশ্বাসের যে অংশ সেইখানে চলে যাবে। এই জন্য রাতে ঘুমানোর আগে আমাদের ছোটবেলায় আমাদের মা, দাদি, নানিরা গল্প শোনাইতো না, যে বাবা তুমি বড় হবা, তুমি অসাধারণ কিছু করবা, তোমার দ্বারা এরকম হবে। এই গল্পটার একটা অসাধারণ গুরুত্ব আছে। আপনি ছোট্টবেলা থেকে যেই গল্পগুলো আমরা শুনছি আমরা মনে করছি রাতে ঘুমানোর আগে এরকম গল্পের গুরুত্ব কি? অসাধারণ গুরুত্ব আছে। ওই গল্পটা আস্তে 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 তার একদম বিশ্বাসের মধ্যে চলে যায়। বিশ্বাস কত ইম্পর্টেন্ট জিনিস আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আপনারা কি জানেন মাথার মধ্যে এক রকমের পানি আছে? পানি, মাথা যে আছে না, মাথার মধ্যে এক রকমের পানি আছে। এই পানিটাকে বলে সিএসএফ। কি নাম বলে? সিএসএফ। শুনেন, আপনার মাথার মধ্যে যে ব্রেনটা আছে না, এইটার ওজন প্রায় 1.5 কেজি। 1.5 কেজি।
কিন্তু 1.5 কেজি ওজনের মাথা মনে হয় কি মাথার মধ্যে যে আল্লাহ পানি রাখছে না, ওই পানিতে ব্রেনটা ডুবন্ত ভাসন্ত অবস্থায় থাকার কারণে সাঁতার কাটলে ওজনটা হালকা হয় না, আর্কিমিডিসের সূত্র। তখন মাত্র ব্রেনটা 50 গ্রাম হয়। কত গ্রাম? 50 গ্রাম। ব্রেনটা যেই পানির মধ্যে থাকে, সেই পানির ব্রেনটা যেই পানিতে ডুবে থাকে, সেই পানির সবচেয়ে পছন্দের খাবার, 1 নম্বর পছন্দ হচ্ছে মধু। কি খাবার? মধু। মধু নিয়ে যে আল্লাহ সূরা বানিয়েছে এমনি বানায় নেই। মধু যদি কেউ রেগুলার পান করে, তাহলে মাথার মধ্যে ব্রেনটা যেই পানিতে ভাসতেছে ডুবতেছে, ওই পানিটা সবচেয়ে বেশি স্বাস্থ্যকর থাকে। তাহলে ব্রেইনের পানির জন্য সবচেয়ে স্বাস্থ্যকর 1 নম্বর খাবার কোনটা? মধু। আর একটা খাবারের কথা প্রথম বলে দিয়েছি, ঘুম। আরেকটা কি বলছিলাম? ঘুম। আচ্ছা শোনেন, প্রত্যেকটা স্টুডেন্টের ব্রেইনটা সবচাইতে বেশি পাওয়ারফুল হবে, সবচেয়ে পাওয়ারফুল। যে ভাই এটা কিভাবে করব, বুদ্ধিটা আমরা কিন্তু দিয়ে দিচ্ছি। প্রথম কাজ যেটা করতে হবে প্রত্যেক স্টুডেন্টকে, ঠিকভাবে বেশি পরিমাণ ঘুমাইতে হবে। বেশি পরিমাণ ঘুম। আচ্ছা, পরীক্ষা আসলে পরীক্ষার আগে ঘুম বেশি বেড়ে যায় কার কার? হাত উঁচু করেন তো। ভেরি ফাইন। আচ্ছা শুনেন, আমি বলি এটা লিখে রাখেন, পরীক্ষার আগে বেশি ঘুমানো উচিত না কম ঘুমানো উচিত? আপনারা জানেন এটা? কোথায় শুনলেন? ও, পরীক্ষার আগে বেশি ঘুমাইতে হবে কেন সেটা বলি আগে, শুনেন। এই শুনেন, আপনারা যখন ওই যে রেজাল্ট দেখেন না, এক সময় হঠাৎ করে বিসিএস এর রেজাল্ট দিল, মেট্রিকের ইন্টার রেজাল্ট দিল, একসাথে সবাই যখন ঢুকে দেখবেন না যে সফটওয়্যার জ্যাম হয়ে গেছে, কেউ কারো রেজাল্ট দেখতে পাচ্ছে না? দেখতে পাচ্ছে? এরকম হয় তো। আপনি যখন পরীক্ষার আগে যখন একসাথে সবগুলো পড়তে যাবেন, তখন ব্রেইন এরকম জ্যাম হয়ে যাবে। যে ভাই তাহলে ব্রেইনের জ্যাম কিভাবে ছুটাবো? বুদ্ধি আছে, শোনেন। নর্মালি আপনি যা ঘুমান, নর্মালি আপনার 7 ঘন্টা ঘুমাইতে হবে দৈনিক। পরীক্ষা যখন আসবে সেইটা আধা ঘন্টা থেকে 2 ঘন্টা আরো বাড়াবেন। যে ভাই এটা আবার কেমন কথা? হ্যাঁ, কারণটা কি? আপনি যেই পড়াটা পড়বেন, পড়াটা নর্মালি আপনার এই পড়লাম, আপনার বাড়ির মধ্যে ওই যে বাইরে আছে না একটা বৈঠকখানা থাকে না বাইরে, ওই যে কয় না আঙিনা, যখন আমরা একটা পড়া পড়ি ব্রেইনেরও একটা হচ্ছে আঙিনা আছে, ওইখানে যে পড়াটা আগে থাকলো, ওইখানে থাকলে কাম হবে না। ভিতরে একদম ড্রয়িং রুমে ঢুকাইতে হবে। ওইটার একটা স্পেশাল নাম আছে, হিপ্পোক্যাম্পাস। কি নাম? খুব কঠিন নাম, যাই হোক মনে রাখেন যে মেইন সফটওয়্যার যেই একদম লং টার্ম সফটওয়্যার সেখানে ঢুকাইতে হবে। তা ওই সময় ওই যেই পড়াটা আপনি এখন পড়লেন, এই পড়াটা প্রথমে তো বাড়ির আঙিনায় থাকলো, ওইখানে থেকে কাজ হবে না, ওইটাকে ঢুকাইতে হবে একদম ড্রয়িং রুমে। তা ড্রয়িং রুমে যাওয়ার জন্য সবচেয়ে ভালো যে টাইম, সেই টাইমে সে ড্রয়িং রুমে যায়, সেটা হচ্ছে ঘুমানোর টাইম। আপনি পরীক্ষার আগে বেশি পরিমাণ পড়া পড়েন না, তাহলে বেশি পরিমাণ পড়াকে আপনার পাস করে দিতে হবে না? বেশি পড়া যদি আপনি পাস করতে চান, ওই আঙিনা থেকে ড্রয়িং রুমে নিতে চান, তাহলে ওইটার জন্য বেশি পরিমাণ ঘুম দরকার কি দরকার নাই? বেশি পরিমাণ ঘুমাইতে হবে। বেশি পরিমাণ ঘুমাবেন, ব্রেইনের পড়াটা শর্ট টার্ম থেকে একদম লং টার্ম একদম ড্রয়িং রুমে সেট হয়ে যাবে। আচ্ছা, পড়ার সময় লেখেন কারা কারা? হাত উঁচু করেন তো। আমার মনে হয় এখানে সব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আসছে, যাই করছি সব খালি পজিটিভ। হ্যাঁ, মানে দেখা যাচ্ছে যে সবাই পড়ার সময় লেখা। আচ্ছা আমি বলি, আপনি যখন লিখেন, আমি প্রথম বলছিলাম কম্পিউটারে লিখলে 7টা কানেকশন, হাতে লিখলে 100টার বেশি, 100টার। আপনারা 1 নম্বর স্টুডেন্ট হবেন যখনই পড়েন, কিছু বুঝাবুঝির দরকার নাই, বুঝা পড়ে। সবাই ভুলটা কি করে জানেন? কয় আগে একটু পড়ি বুঝি তারপরে লিখবো। না, বুঝাবুঝি বাদ, প্রথম কথা লেখা শুরু করেন। যে ভাই এটা কেমন কথা? লেখেন। আপনি যখন লিখবেন না, আপনার পড়াটা হচ্ছে রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম অন হবে, আর ব্রেইনের 100টা কানেকশন অ্যাক্টিভ হয়ে গেল। পড়ার সাথে আপনি অবাক হয়ে যাবেন, লিখছেন পড়া আপনার মাথায় চলে আসছে, লেখার পরে আপনি অবাক হয়ে যাবেন। এই জন্য আমরা আগেকার দিনে শুনতাম না লেখাপড়া, এখন তো কয় পড়া লেখা, এটা ঠিক না, লেখাপড়াটাই ঠিক। তার মানে লেখাটা আগে, তারপরে পড়েন। আগে লিখবেন তারপরে পড়েন, খুব খুব দামি। এইটা তো নিশ্চয়ই শিখে ফেলছেন। লেখার ক্ষেত্রে কোন কালি ব্যবহার করবেন? ও বাবা, সব মুখস্থ, নতুন জিনিস দিতে হবে। লেখার সময় হচ্ছে নীল কালি, এটাও মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, এই যে যখন আপনি পড়া শুরু করেন, এটা কি জানেন কঠিন পড়া? আমি বলি আপনাদের কোন পড়াগুলো কঠিন লাগে আমি জানি, আমি বলি দেখেন মিলান তো। ইংলিশের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, ভোকাবুলারি, সিনোনিম অ্যান্টোনিম, এটার মধ্যে বুঝছেন তো? আচ্ছা, গ্রুপ ভার্ব, হ্যাঁ কঠিন লাগে না? আচ্ছা, এটা কেন কঠিন লাগে সেটা বলি।
এই গ্রুপ ভার্ব সিনোনিম অ্যান্টোনিম আছে না, এটা নিয়ে একটা ইম্পর্টেন্ট তথ্য শেয়ার করি, এটা আগে মাথায় রাখতে হবে। ব্রেইন একটা না, একই রকম সর্বোচ্চ 7টা তথ্য রাখতে পারে। কয়টা? সূরা ফাতিহার আয়াত কয়টা? কয়টা? আল্লাহ জানে যে এরা ব্রেন কিভাবে কাজ করে জানে। প্রথম 7টা আয়াত না, একটা না সেম জাতীয় 7টা তথ্য মনে রাখতে পারবে। কয়টা? 7টা। শুনেন আগে, আপনি কি করেন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গ্রুপ ভার্ব বের করছেন, একেবারে মুখস্থ শুরু করে দিলেন যে আজকে 50টা পড়ি ফেলাবো, এবং পড়ার পরে যে হ্যাঁ আর 2 দিন পড়লে হয়ে যাবে, ঘন্টু হবে, জীবনে পাবেন না। কেন? কারণ ব্রেন যখন রাখছে না একই রকম জিনিস সর্বোচ্চ 7টার বেশি সে রাখতে পারে না। তাইলে ভাইয়া অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গ্রুপ ভার্ব এগুলো কিভাবে মনে রাখবো? খুব সহজ বুদ্ধি আছে। আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গ্রুপ ভার্ব এগুলো প্রত্যেক দিন সর্বোচ্চ 7টার বেশি পড়া যাবে না। তার মানে আপনি গ্রুপ ভার্ব পড়তেছেন, সর্বোচ্চ 7টা তথ্য, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন 7টা, ভোকাবুলারি 7টা। এইরকম করে যদি এক সপ্তাহ পড়েন 50টা, 1 মাস পড়লেন 200টা, 2 মাস পড়লেন 400টা, এই রকম করে যদি পড়েন তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গ্রুপ ভার্ব ভোকাবুলারি এগুলোতে 1 নাম্বার হইতে পারবেন। তাহলে বলেন তো আমাকে, ভোকাবুলারি আপনি বিসিএস ক্যাডার হয়ে গেছে, ওকে যা কবেন যে কি সমস্যা, কয় ভোকাবুলারিটা ডিস্টার্ব ছিল। তারপরে আর কোনটা, যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কেন ডিস্টার্বটা কেন, এটা সে গবেষণা করে নাই। এইটার মূল কারণ হচ্ছে কি জানেন? মূল কারণ হচ্ছে একবারে সে পড়তে গেছে, অথচ ব্রেন বলেই দিয়েছে ওই তথ্যগুলো একবারে 7টার বেশি সে রাখতে পারবে না। তাহলে আমাকে বলেন তো এখন থেকে যারা বিসিএস এ অসাধারণ রেজাল্ট করতে চান, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একদিনে সর্বোচ্চ কয়টা? 7টা। ভোকাবুলারি গ্রুপ ভার্ব 7টা, সব সর্বোচ্চ 7টা। অনেকে কয় ভাই 7টা করে বললে হবে। শুনেন, আপনার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সব মিলে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যদি আপনি 800 থেকে 850 পড়েন মোটামুটি সব কমন, ভোকাবুলারি যদি 1000 খানেক থেকে 1200 পড়েন কমন, তাহলে 7 দিয়ে 1000কে ভাগ করেন, দেখেন যে 3-4 মাস যদি আপনি একটু করে পড়েন গোটাল পড়াটা আপনার আয়ত্তে আসবে। আচ্ছা, সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ কার কার কঠিন লাগে? সংবিধানের যে বিভিন্ন অনুচ্ছেদগুলো আছে মুখস্থ করতে ডিস্টার্ব হয় না? হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, আপনাদের আমি একটা জিনিস বলি। আচ্ছা, আমাদের প্রত্যেকের একটা চাওয়া আছে না, গণতন্ত্র, এক কথা কন না কেন, মানবাধিকার। আচ্ছা, 2টা এক পাশাপাশি লিখলে কত হয়? 2টা এক পাশাপাশি 11 না? তাইলে গণতন্ত্র আর মানবাধিকার এটা 11 নম্বর অনুচ্ছেদ। কত? 11। সব মুখস্থ করাই দিচ্ছি, দেখেন। আচ্ছা, আমাকে বলেন তো এবার, মেয়েদের যে বিয়ের বয়স সর্বনিম্ন সরকারি হিসাবে কত? আচ্ছা, আমরা যদি মেয়েদেরকে পড়াশোনায় ব্যস্ত রাখি 17 বছর বয়স পর্যন্ত, তারপরের বছর বিয়ে দিলাম, সরকারি হিসাবে ঠিক আছে, তাহলে মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা এটা 17 নম্বর অনুচ্ছেদ। বুঝেন নাই? কত? 17। 18 তো বিয়ে, 17 পর্যন্ত পড়াশোনা, তারপরের বছর বিয়ে। আচ্ছা, এবার আমাকে বলেন তো, ইসলামের খুব সেরা একটা রোজা আছে, কত নাম্বার রোজা? 27। 27 না? আচ্ছা, ওই রোজাটাতে অনেকে কয় না যে লাইলাতুল কদর, যে একদিনে 1000 চাইতে বেশি হচ্ছে সওয়াব কামাই করে ফেলবো, এরকম করে আগেকার দিনে যারা 500-1000 বছর বাঁচে তাদের সমান সমান আমরা হচ্ছে সওয়াব করে ফেলবো। ইন্টারেস্টিং জিনিস কি জানেন? এই যে 27 রোজা আসছে, এটা সবাইকে সমান করার জন্য না, আগে যারা 1000 বছর বাঁচছে এখন যারা 50 বছর বাঁচবে তাদের আমল যাতে সেম হয়, তাহলে সবাইকে সমান করার একটা ব্যাপার আছে না 27। তাহলে বলেন তো, আইনের দৃষ্টিতে সবাই সমান, এটা 27 নম্বর অনুচ্ছেদ। কত? 27। বুঝাইতে পারছি? আচ্ছা, এই যে ক্রিকেটের সবচেয়ে বেশি এক বলে যদি কেউ মাঠ পার করে দেয় কত হবে? 6। 1 ওভারে কয়টা বল? 6টায় যদি 6 মারে কত হবে? আচ্ছা, এই যে এদিক ওদিক যাতায়াত করলে জ্যামে পড়তে হয় না? কেউ যে আকাশ দিয়ে যাতায়াত করে তাহলে কোনো জ্যাম আছে? প্লেন কি জ্যামের মধ্যে আটকে? তাহলে আপনি কন্ত যে এই যে মত প্রকাশের স্বাধীনতা, স্বাধীনভাবে চলাফেরা, এটা আকাশে সম্ভব না এই মাটিতে? তাহলে আকাশে, তাহলে আকাশ দিয়ে সব পার করে দিচ্ছে 36। তাহলে বলেন তো, স্বাধীনভাবে চলাফেরা কত নম্বর অনুচ্ছেদ? কত? 36। আচ্ছা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছে কত বছর বয়সে? কত? আচ্ছা, নবুয়ত এটা কি কাউকে কোনো দেওয়া যাবে যে ভাই তোমাকে কালকে থেকে চাকরি দিলাম, তুমি আজকে নবী হয়ে গেলা, এটা হবে? আচ্ছা, এটা কোথা থেকে রিক্রুটমেন্টটা হয়েছে? আল্লাহর কাছ থেকে। আচ্ছা, এইটা দুনিয়া যত প্রফেশন আছে তার মধ্যে নাম্বার 1, এটাকে তো কোনো পেশার সাথে বলা যাবে না, কিন্তু যদি থাকতো তাহলে এইটা হইতো না 40 নম্বরে? তাহলে বলেন তো, এই যে সবচেয়ে সেরা পেশা হচ্ছে, নবুয়ত কোনো পেশা না, বুঝার জন্য বলতেছি, তাইলে এই যে পেশার স্বাধীনতা এইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নবুয়তের সাথে মিলাইতে পারি না? কত নম্বর অনুচ্ছেদ? 40। কত? 40। আচ্ছা, এবার চিন্তা করেন তো, সবচেয়ে লাকি নাম্বার কত?
7, দুইটা 7 পাশাপাশি থাকলে কি হবে? 77। আচ্ছা, যেই লোকটা খুব লাকি হবে মানে ভাগ্যবান, সে কি ন্যায়বান হবে না অন্যায়বান? তাহলে ন্যায়পাল নিয়োগ কত নাম্বার অনুচ্ছেদ? 77। ন্যায়পাল নিয়োগ কত? 77 নাম্বার অনুচ্ছেদ। ন্যায়পাল কত? আচ্ছা বলেন তো, নির্বাচন কমিশন আছে না, এদের কাছে কি ভোট দেওয়া না? আচ্ছা, একজনে কয়টা ভোট দিতে পারে? আর ভোটার হওয়ার ন্যূনতম বয়স কত? তাহলে 1 আর 18, 118। এটা হচ্ছে নির্বাচন কমিশন গঠন। 118 কি মাথায় যে জায়গায় আমি ছিলাম ওইখানে ফিরে আসবো ইনশাল্লাহ। 1991 সালে ইউএস যে সেক্রেটারি আছে না, আমেরিকার যে হচ্ছে যে সচিবালয়, সেখানে একটা মিটিং হচ্ছে। মিটিংটা অনেকটা এরকম যে এখনকার দিনে যেরকম উদ্ভাবন ওই 1991 সালে, তার মানে আজ থেকে প্রায় 35 বছর আগের ঘটনা। সেক্রেটারি অফ ইউএস, তার মানে আমেরিকার যে সচিবালয় আছে, সেখানে মিটিং করতেছে। মিটিংটা এরকম যে এখন যেরকম টেকনোলজি উন্নতির দিকে যাচ্ছে, মানুষজন আগামীতে কিভাবে কি করবে, তখন তারা 3টা জিনিসের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। নাম্বার 1 যে জিনিসটা তারা বলছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রবলেম সলভিং ক্যাপাসিটি। যে কোনো একটা সমস্যা দেখলে সেটা সলভ করার ক্যাপাসিটি কার কত ভালো, সে তত উন্নতির দিকে যাবে, নাম্বার 1। আচ্ছা, এখানে যারা যারা আছে, কেউ কি ফরমালিনের জুস খাবে? ফরমালিনের কেউ কেউ খাবে না। তা আজ থেকে প্রায় বলা যেতে পারে 32 না 1997, তার মানে 1997 সালের আগ পর্যন্ত আমেরিকায় কিন্তু ফরমালিন কোনো খারাপ জিনিস হিসাবে ছিল না। বলতো যে ফরমালিন এটা খাদ্যদ্রব্যে ব্যবহার করা যাবে, সমস্যা নেই। 97 পরে এফডিএ, আমেরিকার যে ফুড এবং ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, তারা সিদ্ধান্ত নিল যে না, ফরমালিন যদি কেউ রেগুলার খাবারের সাথে শরীরের মধ্যে যায়, তাহলে কিডনি, লিভার, এই জিনিসগুলো আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যায়। তার মানে ফরমালিনের মতো একটা খারাপ জিনিস আমেরিকার মতো জায়গায় মাত্র 1997 সালের আগ পর্যন্ত ওরা জানতোই না এত খারাপ। তাই এখন মানুষের জন্য বিজ্ঞানের অনেকগুলো ব্যবহার আছে যেগুলো আমরা ব্যবহার করি, কিন্তু মনে করি যে না, এটার খারাপ কি, কতটা খারাপ এটা নিয়ে তো প্রমাণ হয়নি। প্রমাণ হইতে একটা জিনিস কিন্তু টাইম লাগে, এবং আল্লাহ যে মানুষকে বানিয়েছেন উনি জানেন যে কোনটা মানুষের জন্য খারাপ হবে, কোনটা ভালো হবে। আজ থেকে 5, 7, 10 বছর আগেও যে কেউ জানতো রাতে বেশিক্ষণ পর্যন্ত পড়লে অসাধারণ স্টুডেন্ট হইতে পারবেন না। এখন আমরা জানি কি, রাতে তাড়াতাড়ি আপনি ঘুমাবেন, তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন, আপনি অসাধারণ স্টুডেন্ট হবেন। এবং দ্বিতীয় আরেকটা ব্যাপার আছে, এই যে আপনারা যারা ইউনিভার্সিটিতে পড়েন, দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা ফ্রেন্ডশিপের নামে, ফ্রেন্ডশিপ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ওকে ফাইন, কিন্তু ইসলাম সবসময় যেটা করছে সেটা হচ্ছে নারী পুরুষের অনিয়ন্ত্রিত ব্যবহারে একটা বিধিনিষেধ দিয়েছে। কেন? কারণ নারী পুরুষের যে আকর্ষণটা, এইটা থেকে একটা শয়তানের প্রভাবে খারাপ কিছু হইতে পারে। অনেক ভালো ভালো স্টুডেন্ট যে অসাধারণ কিছু করতে পারে নাই, এইটার একটা বড় কারণ হচ্ছে ধর্মীয় বিধান থেকে সে দূরে চলে গেছে। হ্যাঁ, অনেকে বলতে পারে যে ভাই, অনেকে তো আছে ধর্মীয় বিধান মানে নাই, কিন্তু তারপরে সে ভালো রেজাল্ট করছে। হ্যাঁ, ভালো রেজাল্ট করছে ঠিক, সে যদি ধর্মীয় বিধান মানতো তার চাইতে ভালো রেজাল্ট করতো। কারণ একটা মানুষের অসাধারণ ক্যাপাসিটি কত দূর, সেইটা কিন্তু সে সর্বোচ্চ পরিমাণ ব্যবহার না করা পর্যন্ত জানতে পারে না। ধরা যাক একটা স্টুডেন্ট অসাধারণ, কিন্তু সে খারাপ খারাপ বৈশিষ্ট্যের কারণে একদম অসাধারণ হয়নি, অন্যের চেয়ে একটু ভালো হয়েছে, কিন্তু তার কোয়ালিটি ছিল এমন কিছু করার যেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস পার হয়ে ওয়ার্ল্ডের যে কোনো জায়গার সাথে সে বিট দিত, যে কাউকে হারাই দিতে পারতো। তা প্রত্যেক শিক্ষার্থীকে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে আল্লাহ যেই ফর্মুলাগুলো দিয়েছে, সেই ফর্মুলাগুলো যদি আমরা মানি, তাহলে এখনো যেটা আবিষ্কার হয় নাই, আল্লাহ বলছে সেটা মানলে অবশ্যই আমরা সাকসেসের দিকে যাইতে পারবো। যেমন ইসলামের কথা আছে না যে তাড়াতাড়ি ঘুমাও, তাড়াতাড়ি ঘুম থেকে উঠো। এইটা তো যারা আজ থেকে কয়েক বছর আগেও যারা ইউনিভার্সিটিতে ফার্স্ট সেকেন্ড হইতো, বেশিরভাগজন কি বলতো যে সারা রাত জেগে পড়তে হবে, তাহলে রেজাল্ট ভালো হবে। কিন্তু এখন আমরা কি জানি, সারা রাত জেগে পড়তে হয় না। একটা স্টুডেন্ট যদি বুদ্ধি করে পড়ে, যে কেউ যেটা হইতে চায় সেটা হইতে পারবে। এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবো। যেমন ধরা যাক কেউ বিসিএস অফিসার হইতে চায়, বিসিএস এর জন্য যে প্রিলিমিনারি যে পরীক্ষা আছে, প্রথম যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটার জন্য গড়পড়তা 30,000-এর মতো এমসিকিউ পড়তে হয়। 30,000 গড়পড়তা, 30,000 এমসিকিউ যদি কারো মাথায় থাকে, ওইটার সাথে রিলেটেড জিনিস দিয়ে মোটামুটি পরীক্ষা প্রশ্ন আসবে। অনেকে বলতে পারে 30,000 এমসিকিউ পড়া বোধহয় খুব কঠিন, মোটেই না। আপনারা যখন অনার্সে প্রথম ভর্তি হয়েছেন, প্রত্যেক দিন 3 বেলা খান গড়পড়তা, খাওয়ার আগে জাস্ট 5টা এমসিকিউ যদি পড়েন, 3 5 15টা এমসিকিউ, এক মাসে 450 এমসিকিউ, এক বছরে 12 দিয়ে যদি আপনি গুণ করেন, প্রায় 5 থেকে 6,000 এমসিকিউ। আপনি যদি এরকম করে অনার্স কমপ্লিট করতে করতে 4 বছরের মতো টাইম যায়, তাহলে আপনার প্রায় 24 থেকে 25,000 এমসিকিউ পড়া হবে। জাস্ট 5টা এমসিকিউ, 5টা এমসিকিউ পড়তে কিন্তু 2 মিনিট টাইম লাগে। কিন্তু স্টুডেন্টরা পড়ে না কেন?
কয় যে হ্যাঁ 5টা এমসিকিউ পরে কি হবে, হ্যাঁ 5টা এমসিকিউ পরে কিছু হবে না, কিন্তু আপনি যে 5টা এমসিকিউ আজকে সকালবেলা খাওয়ার সময় পড়ছেন, দুপুরে 5টা পড়ছেন, রাতে 5টা পড়ছেন, এইরকম করে এক সপ্তাহ পড়লেন 105টা হয়ে গেল, 15 দিন পড়লেন 210টা হইলো, এরকম করে 1 মাস পড়লেন 450 হইলো, এরকম করে 1 বছর পড়লেন 5 থেকে 6,000 হইলো, এরকম করে 4 বছর পড়লেন 22 থেকে 25,000 হয়ে গেল। অথচ স্টুডেন্টরা দেখবেন যখন গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে, সে জানে সে পরীক্ষা দিবে বিসিএস এর জন্য, বলতেছে আমার কোনো প্রিপারেশন নাই। এই যে বিসিএস আমি দিব, তাইলে আমার প্রিপারেশনটা আমি যখন যেই দিন থেকে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি সেই দিন থেকে আমি যদি চাই প্রত্যেক দিন সকালে 2 থেকে 5 মিনিট, দুপুরে 2 থেকে 5 মিনিট, রাতে 2 থেকে 5 মিনিট দেওয়া কি কোনো কঠিন কাজ? বুঝি নাই, আমার কথা বুঝতে পারি নাই। যে কোনো একটা স্টুডেন্ট যদি খাওয়ার সময় 2 থেকে 5 মিনিট দেয়, 5টা করে এমসিকিউ তার আয়ত্তে চলে আসবে, এবং এইরকম করে একদিনে সে 15টা জাস্ট এমসিকিউ, 1 মাসে 450, এইরকম করে যদি সে 1 বছর পরে প্রায় 5 থেকে 6,000, 4 বছরে প্রায় 22 থেকে 25,000 এমসিকিউ পড়ে ফেলতে পারে। তার মানে জাস্ট খাওয়ার সময় এই টাইমটা যদি সে প্রত্যেকদিন একটু একটু করে কাজে লাগায়, দেখা যাবে গোটাল প্রিলিমিনারির যে তার সিলেবাস 80 থেকে 85% তার আয়ত্তে চলে আসছে। আচ্ছা, আপনাদের খুব কঠিন লাগে এখানে যারা আছেন বিসিএস এর ক্ষেত্রে, যে কোনো একটা সাবজেক্ট বলেন তো খুব কঠিন লাগে কোনটা? যে কেউ কোনটা? ম্যাথ। আচ্ছা, অনেকে বলছে ম্যাথ। আচ্ছা, একটু একটু জাস্ট বলি, ম্যাথের মধ্যে আর কি কঠিন লাগে? ইংলিশ। তারপর? আচ্ছা, সবচেয়ে বেশি কঠিন আমি একটু বলি, ম্যাথে তো মাত্র 15 দুগুণে 30 মার্ক না? বেশি তো সাবজেক্ট আছে হচ্ছে ইংরেজিতে 35। একটা জিনিস বলি, ইংলিশের যে জিনিসটা আপনাদের কঠিন লাগে আমি একটু বলি, এইটা আপনারা পড়েন যেভাবে, এটা হচ্ছে রুলস মুখস্থ করে পড়েন, এইটা সবচেয়ে ভুল। ইংলিশে যদি কেউ অসাধারণ রেজাল্ট করতে চান, রুলস মুখস্থ করে পড়লে হবে না, ইংলিশ পড়তে হবে আপনাকে ঘটনা আর গল্প দিয়া। আচ্ছা, আমি আপনাদের একটা নিয়ম বলি, জাস্ট একটা। এই যে ডাস শব্দটা আছে না, ডাস, এটা সিঙ্গুলার না প্লুরাল? ডাস কি? আচ্ছা দেখেন, একটা জিনিস বুঝাই দিই আগে, শুনেন, ইংরেজির পড়ার অবস্থা কি একটু বলি। ডাস কি একটা নাউন না ভার্ব? হ্যাঁ, এটা ভার্ব। শুনেন, একটা সহজ বুদ্ধি শিখাই আপনাদের একটু, আপনাদের ইংরেজিটা কেন ভুল হয় সেটা বলি। ভার্বের শেষ বর্ণ যদি এস থাকে তাহলে খেয়াল রাখবেন সিঙ্গুলার। বলেন তো আমার সাথে, ভার্বের শেষ বর্ণ এস থাকলে কি? শেষ বর্ণ এস থাকলে, তাহলে ডাসের শেষ বর্ণ কি? তাহলে এটা কি? ওয়াস, এটা শেষ বর্ণ কি? তাহলে কি হবে? গোস, এটা শেষ বর্ণ কি? বলেন না কেন? তাহলে সিঙ্গুলার না প্লুরাল? ইটস, এটা শেষ বর্ণ কি? তাহলে এটা সিঙ্গুলার না প্লুরাল? প্লেস, এটা শেষ বর্ণ কি? তাহলে এটা কি? সিঙ্গুলার। শুনেন, প্রত্যেকটা বাক্য যে আছে না, প্রত্যেকটা বাক্যের একটা বাচ্চা আছে, একটা সন্তান আছে, সেই সন্তানটা হচ্ছে ভার্ব। প্রত্যেকটা বাক্যের, যে ভাই এটা আবার কেমন কথা? প্রত্যেকটা বাক্যের সন্তান হচ্ছে কি? ভার্ব। এখন এই যে ভার্বটা আছে, এই ভার্বের নিশ্চয়ই একজন আব্বা আম্মা আছে, ভার্বের আব্বা আম্মা হচ্ছে সাবজেক্ট, ভার্বের আব্বা আম্মা কি? সাবজেক্ট। একটু খালি বলি, তাহলে আপনি বলেন তো, বাবা মা যে এরকম হবে সন্তানটা এরকম হবে না? বাবা মা যে এরকম সন্তানটা এরকম। আচ্ছা আমাকে বলেন তো, বাবা মা যদি হয় ভালো, সন্তানটা কেমন হবে? বাবা মা যদি খারাপ হয়, সন্তানটা? আচ্ছা এবার বলেন তো, বাবা যদি সিঙ্গুলার হয় সন্তান কি হবে? ভেরি ফাইন। তাহলে বলেন তো, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটা কি হবে? সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটা কি হবে? এই তো সহজ জিনিস। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল, জিনিসটা কি বুঝতে পারছেন? আচ্ছা এবার আপনি দেখেন তো, হি এর সাথে আপনি হি সিঙ্গুলার না প্লুরাল? এই কথা কন না কেন? হি একজন, সিঙ্গুলার না প্লুরাল? একজন মানে সিঙ্গুলার। তাহলে এর সাথে কি ইস বসে না? ইসের শেষ বর্ণ কি? এস। গোস বসে না? গোস, এর শেষ বর্ণ কি? হ্যাস বসে না? হ্যাস, এর শেষ বর্ণ কি? ডাস বসে না? ডাস, এর শেষ বর্ণ কি? ওয়াস বসে না? এর শেষ বর্ণ কি? তার মানে সাবজেক্টটা সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার। আমি বুঝতে পারছি আপনাদের, জাস্ট একটু জাস্ট দেখলাম আপনাদের সমস্যাটাকে। আমি বলি, আপনারা যখন পড়তে যান না, মুখস্থ পড়েন না। ইংলিশে আমি একটা জিনিস বলি, ইংরেজিতে কখনো হচ্ছে রুলস মুখস্থ করতে যাবেন না, নেভার ইভার রুলস মুখস্থ করবেন না।
ইংরেজিতে আপনার ঘটনা আর গল্প দিয়ে শুনবেন। আচ্ছা, আপনারা যে ইয়াতে যে গালে পরিষ্কার করার জন্য মানে চকচকা হওয়ার জন্য একটা ক্রিম মাখেন, কি জানি নাম সবচেয়ে, ফেয়ার অ্যান্ড লাভলি, ফেয়ার অ্যান্ড লাভলি। আচ্ছা দেখেন, আপনার পড়াচ্ছি জিনিসটা দেখেন। আচ্ছা বলেন তো, এই একটা সহজ বুদ্ধি শিখাই দেই। ভেরি শব্দটা চিনছেন? ভেরি ভেরি, একটু দেখি। ভেরি দিয়ে যে শব্দটা মিলে যায় না, সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ হবে। কি হবে বলেন তো? অ্যাডজেক্টিভ। বলেন তো ভেরি ফেয়ার মিলছে কি মিলে নাই? বলি না ভেরি গুড মিলছে না, ভেরি ব্যাড, তাহলে ভেরি ফেয়ার মিলছে না মিলছে? যেটা মিলে যাবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে বলেন তো ফেয়ার শব্দটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। আর লাভলি শব্দটা আছে না, খেয়াল রাখবেন একই জাতীয় জিনিস যুক্ত হবে। তাহলে ফেয়ার শব্দটা যদি অ্যাডজেক্টিভ হয়, লাভলি শব্দটা কি হবে? কি হবে? বুঝেন নাই? খাতা কলম থাকলে আচ্ছা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা যে জায়গায় ছিলাম একদম শেষের দিকে মূল কথার মধ্যে যাই। এখানে যারা যারা জীবনে যেই জিনিসটা হইতে চান, প্রত্যেকে আগে এক নাম্বার জিনিসটা আমি বলে রাখি। নাম্বার ওয়ান হচ্ছে আপনার যেইটা হইতে চান সেইটা আগে লিখে ফেলবেন, এক নাম্বার। এটা এক নাম্বার, এতক্ষণ থেকে আলোচনা করছি, যেটা লিখতে চান সেটা, যেটা হইতে চান সেটা লিখে ফেলবেন। দুই নাম্বার হচ্ছে ওই যে প্রথম যে একটা জাহাজের মধ্যে দিয়ে যাচ্ছিল, খেয়াল তো হারাই ফেলছেন আমি জানি। জাহাজের মধ্যে যে কয়টা সুইচ টিপ ছিল? দুইটা। দুইটা সুইচের মধ্যে প্রথম সুইচটা যখন টিপছিল একটা দরজা বন্ধ হয়েছিল না, আরেকটা সুইচে আরেকটা দরজা বন্ধ হয়েছে। তা ওই ক্যাপ্টেনকে জিজ্ঞেস করতেছে ওই তরুণ যে এই যে দুইটা দরজা যে বন্ধ হইলো, এটা দিয়ে আসলে আপনি কি বুঝাইলেন? বললো যে প্রথম সুইচটা দিয়ে আমি যেই দরজাটা বন্ধ করছি এটা হচ্ছে অতীতের দরজা। কিসে? অতীত। তার মানে আপনি যখন হচ্ছে একটা কাজ করতে যাবেন তখন অতীতের কি হইতে পারতেন, কি হইতো, এই চিন্তাটা বাদ। আরেকটা যে সুইচ আছে সেটা দিয়া যে ভাইয়া এটা দিয়ে ভবিষ্যতের দরজা বন্ধ। তাইলে কি করতে হবে? বর্তমান যে সময়টা আছে প্রেজেন্ট, এইটাকে ঠিকভাবে কাজে লাগাইতে হবে। তার মানে অতীতের দরজা বন্ধ, ভবিষ্যতের দরজা বন্ধ, বর্তমানের যে টাইমটা আছে এইটাকে সবচেয়ে বেশিভাবে কাজে লাগাইতে হবে। আমরা এখানে যারা আছি এই টাইমটাকে যদি সবচেয়ে ভালো করে কাজে লাগাই, এই বৈশিষ্ট্যটা যদি মাথার মধ্যে নিতে পারি, তাহলে আমরা সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে সেরা হইতে পারবো। তা আমরা সেরা হইতে পারি না, তার একটা বড় কারণ হচ্ছে বর্তমান যে টাইমটা আছে এই টাইমে আমি অতীতে চিন্তা করে কি করতে পারতাম, ভবিষ্যতে কি হবে আল্লাহ জানে, এই দুশ্চিন্তা এবং আগের এই যে মনের মধ্যে একটা খারাপ চিন্তা, এই দুইটার কারণে জীবনটা ব্যর্থ হয়ে যায়। তাহলে যখনই আপনি একটা পড়ার মধ্যে ঢুকবেন, যেই সময়, ওই সময় অতীতের চিন্তা বাদ, ভবিষ্যতের চিন্তা বাদ, যে এই 10 মিনিট 15 মিনিট সবচেয়ে ভালোভাবে কাজে লাগাবো, জীবনে সফল হব। বুঝাইতে পারছি? দ্বিতীয় কাজ। আচ্ছা, 3 নম্বরে মানে টেনশন আছে, ঘুম ঠিকভাবে হয় না, এইরকম কারা কারা একটু হাত উঁচু করেন তো। ও আল্লাহ, আচ্ছা ঠিক আছে, হাত নামান। এখনই একটা ম্যাজিক শিখাই দেই যাতে করে টেনশন একদম নাই হয়ে যায়। এখনই, এখনই শিখবো এবং এখনই কাজ হবে, দেখবেন। টেনশন হওয়ার কারণ কি জানেন? মাথার মধ্যে ঝড় চলতেছে, ঝড়। এই ঝড়টাকে হচ্ছে যে এখনই ঠান্ডা করতে হবে। জল উচ্ছ্বাস চলতেছে মাথার মধ্যে। খুব সহজ বুদ্ধি, আল্লাহ নিজের প্রত্যেকের হাতে দিয়েছে। আচ্ছা, এখানে শ্বাস প্রশ্বাস চলতেছে না এরকম কেউ আছেন যে শ্বাস প্রশ্বাস নিতে পারতেছে না এরকম কেউ? কয়েকজন হাত উঠেছে। ও ভেরি নাইস। আচ্ছা, ও হয়তো বুঝতেছে না যে শ্বাস প্রশ্বাস জিনিসটা কি, কিছু তো চেষ্টা করতেছি না, অটোমেটিক হচ্ছে। আচ্ছা ভেরি নাইস। এই পৃথিবীতে কি এমন কোনো জীবিত লোক আছে যার শ্বাস প্রশ্বাস বন্ধ আছে? কেউ আছে? নোবডি। এইবার একটা কাজ করব আমরা, সেটা কি? শ্বাস প্রশ্বাসের সাথে আমাদের একটা নার্ভের সম্পর্ক আছে, যেই নার্ভটার নাম হচ্ছে ফ্রেনিক নার্ভ। এই নার্ভটা কি করে জানেন? এই নার্ভটা যদি ঠান্ডা হয়, শান্ত হয়, সে তার পরেরটাকে, ওইটা তার পরেরটাকে, ওইটা তার পরেরটাকে, এরকম করে লক্ষ লক্ষ কোটি কোটি নার্ভ মুহূর্তের মধ্যে শান্ত হয়ে যায়। তাইলে ভাই ওই নার্ভকে কিভাবে শান্ত করব? একটা বুদ্ধি আছে, সেটা কি? বুক ভরে শ্বাস নিতে হবে। এখন আমার সাথে নেন তো। আজানের সময় আমরা নিতে পারতাম, লাভ হইতো, ওই সময় মাথায় কাজ করে নাই, পানি খাই নাই তো কাজ করতে পারে নাই। আচ্ছা, আজানের সময় কি বলতে থাকবো? আচ্ছা। আচ্ছা,
আমরা যখন এই যে বুক ভরে শ্বাস নিচ্ছি এবং ছাড়তেছি না, তখন আমাদের শরীরের যে কোষগুলো আছে এই কোষগুলো প্রায় 5,000 ml পর্যন্ত হচ্ছে অক্সিজেন পায়। কত ml পর্যন্ত? আচ্ছা, আপনাদের কারো যদি এখন আমি টুটি চিপে ধরি, 5 মিনিটের মধ্যে একটা লোক মরে যাবে না? কিসের কারণে মরতেছে? কারণ অক্সিজেন পাচ্ছে না, কোষ শক্তি উৎপন্ন করতে পারতেছে না, লোকটা মরে যাচ্ছে। যে কেউ যখন কোনো টেনশনের মধ্যে থাকেন, কোনো দেখা যাচ্ছে যে যে কেউ আজানের সময় আসলে, হ্যাঁ অবশ্য ঠিক, হ্যাঁ আচ্ছা, যে জিনিসটা বলছিলাম, যে কেউ যদি কোনো টেনশনের মধ্যে থাকেন, দেখা যাচ্ছে যে খুব মনটা ভালো লাগতেছে না, অস্থির লাগতেছে, আছে না? এইরকম কোনো বন্ধু বান্ধব হঠাৎ করে দেখতেছেন যে কাজের মধ্যে ঠিক নাই, দেখা যাচ্ছে মনটা কেমন করতেছে, একটা কাজ করবেন, সেটা কি জানেন? তাকে বলবেন যে, "এই, তুই আমাদের সাথে বুক ভরে শ্বাস নে আর শ্বাস ছাড়, শ্বাস নে জোরে, শ্বাস ছাড়।" আপনার ঘুমের সমস্যা, আপনার মনের মধ্যে টেনশন, অ্যাংজাইটি, মন ভালো লাগতেছে না, যে কোনো সমস্যার একমাত্র সমাধান হচ্ছে ওই সময় বুক ভরে শ্বাস নিবে, শ্বাস ছাড়বে। তার মানে আপনার যত সমস্যা আছে সবগুলো সমস্যার 1 নাম্বার এবং সবচেয়ে সেরা টাকা ছাড়া একটা বুদ্ধি, সেটা হচ্ছে বুক ভরে শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়া, এটা 1 নাম্বার। আচ্ছা, অনেককে দুর্বল লাগে, এই যে পড়ার সময় দেখা যাচ্ছে যে শক্তি ঠিকভাবে পাচ্ছে না, ওই সময় দুর্বল লাগে, এইরকম কারা কারা হাত উঁচু করেন তো? আচ্ছা, বাবা ঠিক আছে। শোনেন, যখনই দুর্বল লাগবে, একদম সহজ বুদ্ধি, খুব সহজ। যদি প্রেশার সাধারণত এই বয়সের বেশিরভাগ জনের বেশি থাকবে না, ওট স্যালাইন একটা 1/2 লিটার পানিতে গুলায় খেয়ে ফেলবেন, তার সাথে ওট স্যালাইন একটা খেয়ে ফেললেন, তার সাথে 2টা জাস্ট হচ্ছে যে 2টা খেজুর খাবেন। ওট স্যালাইন আর 2টা খেজুর, ওট স্যালাইন আর 2টা খেজুর খাওয়ার পরে আপনি দেখবেন এই এই 2টা কাজ করার পরে চোখটা আছে না, চোখটা 2 থেকে 5 মিনিট বন্ধ করে রাখবেন। চোখ যখনই 2 থেকে 5 মিনিট বন্ধ করলেন, বন্ধ করার পরে শুনেন, একটা কলম নেবেন, কলম, কলম নেওয়ার পর কলমটা একটা বড় বৃত্ত আর্ট করলেন, ছোট 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 ছোট, এরকম করে করতে করতে এক জায়গায় একসময় কেন্দ্রে যাবে না, একদম একটা পয়েন্টে। এটা আর্ট করার আগে চিন্তা করবেন এই বড় বৃত্ত থেকে আস্তে 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 ছোটোর দিকে যাচ্ছি, ছোটোর দিকে যাচ্ছি, ছোটোর দিকে যাচ্ছি, যখন কেন্দ্রে যাবে আমার ব্রেনটা পুরাপুরি পড়ার মধ্যে মনোযোগী হয়ে যাবে। 3টা কাজ বলছি। প্রথম হচ্ছে একটা স্যালাইন খেয়ে ফেললেন 1/2 লিটার পানিতে, 2টা হচ্ছে খেজুর, তারপরে এইরকম করে একটা বৃত্ত আর্ট করতেছেন, বৃত্তটা আর্ট করতে 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 যখন কেন্দ্রে চলে গেল, আমার পুরা মনটা পড়ার মধ্যে চলে আসবে। এইটা চিন্তা করে আমি পড়া শুরু করব।